জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি শারমিন পুতুল। নিয়োগ বৈষম্য দূর করা সহ 4 দফা দাবিতে তেজগাঁওয়ের 7 রাস্তা মোড় সকাল থেকে প্রায় 4 ঘন্টা অবরোধ করে রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে বন্ধ থাকে যান চলাচল। আশেপাশের রাস্তায় সৃষ্টি হয় তীব্র যানজট। বেলা 2টার পর তুলে নেওয়া হয় অবরোধ, তবে অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সকাল 11টার পর নিজেদের দাবির পক্ষে স্লোগান দিয়ে সড়কে নেমে আসেন শিক্ষার্থীদের অভিযোগ, প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন উত্থাপিত 3 দফা দাবি মূলত ডিপ্লোমা শিক্ষা ধ্বংসের জন্যই। এর প্রতিবাদ জানানোর পাশাপাশি স্বতন্ত্র কারিগরি মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠনে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এ সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির নিয়ম বাতিল এবং 4 বছর মেয়াদী আধুনিক কারিকুলাম প্রণয়নের দাবিও তুলে ধরেন পলিটেকনিক শিক্ষার্থীরা। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক 6 দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। ইঞ্জিনিয়ারিং ওয়ান চ্যানেল এডুকেশন সিস্টেম চালু করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এই 10ম গ্রেড শুধুমাত্র মামার বাড়ির মুয়ার মতো পায় নাই। এই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আন্দোলন সংগ্রাম এবং কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে এই 10ম গ্রেড অর্জন করেছে। তারা আমাদের গুলি করবে এবং মেরে ফেলার যে হুমকি দিয়েছে, এইটার প্রতিবাদে আজকে আমাদের এই আন্দোলন এবং আমাদের যে 10ম গ্রেড, এই 10ম গ্রেড আমাদের 10ম গ্রেডে আমাদের জন্যই থাকবে, এটা আমাদের জন্য বরাদ্দ, তার জন্যই আজকে এই আন্দোলন। বিভিন্ন দাবি বাস্তবায়নে দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় ঢাকা, ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু সহ বিভিন্ন মহাসড়কের যান চলাচল। বেলা 11টার পর থেকে গাজীপুরের বিভিন্ন সড়কে জড়ো হয় পলিটেকনিকের শিক্ষার্থীরা ও ডিপ্লোমা প্রকৌশলীরা। পরে চন্দনা চৌরাস্তা এলাকায় অবস্থান নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অবরোধ করেন তারা। 7 দফা দাবি সহ এবং বিএসসি প্রকৌশলীদের 3 দফা দাবির প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন বিক্ষুব্ধরা। একই দাবিতে ময়মনসিংহ পলিটেকনিকের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখা হয় ঢাকা বাইপাস মহাসড়ক। দাবি আদায়ে উত্তাল হয় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কও। সকাল 9টা থেকে লিমননগর ফুলবাড়ি বাস স্ট্যান্ড ও রেলপথে অবস্থান নেন দিনাজপুরের পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে 4 ঘন্টা আটকে পড়ে যানবাহন ও বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন। একই দাবিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে বরিশাল, কুষ্টিয়া, ফেনী, পাবনা, যশোর সহ দেশের বিভিন্ন জায়গার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সরকার ঘোষিত যে ওয়ার্ক কমিটি 14 সদস্য, সেই কমিটি আমরা বর্জন ঘোষণা করে এবং তাদের অযৌক্তিক 3 দফার প্রতিবাদেই আজকে আমাদের এই বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি। বুয়েটের যে শিক্ষার্থীরা, ওনারা আমাদের সাথে বিগত দিন ধরে আমাদের যে 10ম গ্রেড, এই 10ম গ্রেড নিয়ে তারা ঝামেলা করতেছে। এই 10ম গ্রেড হচ্ছে আমাদের দাবি। তাদের আরেকটা দাবি হচ্ছে আমরা নামের শেষ ইঞ্জিনিয়ার লিখতে পারবো না। এখন আমাদের সার্টিফিকেটে আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার, তাহলে আমরা কেন লিখতে পারবো না? বিএসসিরা যে 3 দফার অযৌক্তিক দাবি করেছিল তা সম্পূর্ণ অযৌক্তিক। তারা 9ম গ্রেডে মেধার যোগ্যতা খাটাতে পারে না, তারা আসে নিচের পোস্টে। আরে ভাই, আপনারা মেধার জোট খাটাতে চান, আপনারা নিচে নামতে আপনারা কি দারোয়ান পোস্ট, আপনারা পিয়ন পোস্ট, এইখানে মেধার জোর খাটাতে চাবে? বিএসসি ইঞ্জিনিয়ারিং কর্তৃক যে 3 দফা দাবি, আমরা সেই 3 দফা দাবিকে সম্পূর্ণ বানোয়াট এবং অযৌক্তিক বলে আখ্যা দিচ্ছি। সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আগামী নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে এর বৈধতা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। এবং ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতির উপায় নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনায় বসেছে ঐকমত্য কমিশন। সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, বিশেষজ্ঞদের প্রস্তাবে বলা হয় জুলাই ঘোষণাপত্রের 22 অনুচ্ছেদের ক্ষমতা বলে একটি সাংবিধানিক আদেশ জারি করতে পারে সরকার। সাংবিধানিক আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এ বিষয়ে বিশেষজ্ঞরা আরও বলেন, সাংবিধানিক আদেশকে একটি গণভোটে উপস্থাপন করা যেতে পারে, যা আগামী সাধারণ নির্বাচনের একই দিন অনুষ্ঠিত হবে। এদিকে অমীমাংসিত বিষয়ে 1 মাসের মধ্যেই ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
মত স্যাক্রিফাইস যদি আমরা করতে না পারি তাহলে আমাদেরকে এটা ঐকমত্যের জায়গায় পৌঁছানো সম্ভব না। সুতরাং আমরা মনে করি যদি আমরা একমত হতে না পারি তাহলে আমাদের একটাই জায়গায় যাওয়া, সেটা হচ্ছে জনগণের কাছে। আমরা যে পরিবর্তনগুলো করব, জনগণের ভেতরে যে সংস্কারের আকাঙ্ক্ষা আছে এটাকে বাস্তবায়ন করতে হবে একটা নিয়মতান্ত্রিক এবং সাংবিধানিক পথে। আমরা যেটুকু বুঝি এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে, এটাকে বিপ্লব বলেন আর গণ অভ্যুত্থান বলেন, বিপ্লব বা গণ অভ্যুত্থান পুরাটাই সংবিধানের অনেক উপরে স্থান পায়। কিন্তু আমরা যেটা পরিষ্কার করে বলতে চাই, এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না যাতে এই অন্তর্বর্তী সরকার যে নিয়মের মধ্য দিয়ে গঠিত হয়েছে, যে ধারাবাহিকতা আছে, সেটা নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। জামায়াত সহ ইসলামী দলগুলোর আন্দোলন ঐক্যমত্য কমিশনের আলোচনার প্রতি অসম্মান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে বনানীতে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপে কথা বলেন তিনি। আমির খসরু বলেন, নির্বাচন নিয়ে জামায়াতের অনীহা রয়েছে, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলেই দলটির আন্দোলনের কর্মসূচি কিনা এমন প্রশ্নও তোলেন তিনি। বেশিরভাগ জায়গাতে ঐক্যমত হয়ে গেছে, এটা আমরা সবাই জানি। বেশিরভাগ জায়গায় ঐক্যমত হয়ে গেছে এবং আলোচনা অব্যাহত আছে এবং সবাই অংশগ্রহণ করছে। তো সেইখানে মাঝখান থেকে একটা এই ধরনের কর্মসূচি দেওয়ার অর্থটা কি? তাইলে তো একটা তো প্রশ্ন তো থেকে যায়। চাপের তো কোনো প্রশ্নই আসছে না। আমরা তো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, নিশ্চয়ই নির্বাচন নিয়ে তাদের অনীহা আছে। জামায়াতের কর্মসূচি সুদূরপ্রসারী চক্রান্তের অংশ, এতে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। বলেন, হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি নির্বাচন বানচালের প্রক্রিয়ার অংশ। জামায়াত আন্দোলনের নিয়ে সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই বলেও দাবি তার। পিআর আনুপাতিক নির্বাচনের ব্যবস্থা দিতে হবে, এই ধরনের পদ্ধতি প্রতিষ্ঠা করতে হবে, তা নাহলে নির্বাচনে যাওয়া যাবে না। এটা আমার মনে হয় একেবারেই সুদূর প্রসারী চক্রান্তের একটা ম্যানিফেস্টেশন বলে আমার মনে হয়, এটা প্রকাশ বলে আমার কাছে এটা মনে হচ্ছে। এখানে সৎ রাজনৈতিক মনোবৃত্তির কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। যদি এটা আন্দোলন বা ভবিষ্যতের রাজনীতির জন্য আপনাদের বলা হয়ে থাকে, সেটা বলতে পারেন, সেখানে কোনো আপত্তি নাই। প্রাথমিক শিক্ষায় গানের শিক্ষক নিয়োগ দ্রুত বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে এ দাবি জানান তিনি। দুর্নীতি, অন্যায়, অবিচার, মাদক, নৈতিক অবক্ষয় দিন দিন বেড়েই চলেছে। এর প্রধান কারণ হলো ধর্মীয় শিক্ষার ঘাটতি। যদি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সর্বপ্রথম একজন ধর্মীয় শিক্ষক থাকতেন, যিনি শিক্ষার্থীদের ঈমান, আকীদা এবং নৈতিকতা শিক্ষা দিতেন। গানের শিক্ষক নিয়োগ দিয়ে সরকার কি করতে চায়? তারা কি বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পথ ধরে আবার ভবিষ্যৎ নাগরিকদের চোর, ডাকাত এবং খুনি বানাতে চায়? ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন সহসভাপতি আলী রিয়াজ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। তাহলে সংখ্যাটা কমবে, সরকারের জন্য বাস্তবায়নের বিবেচনা সহজতর হবে। সেই বিবেচনার থেকেই আমরা এখন মুলতবি করছি আলোচনা। রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের অনানুষ্ঠানিক যোগাযোগ থাকবে এবং আমরা আশা করছি অক্টোবরের শুরুর দিকে আমরা আবার মিলিত হব। এই সময়টাতে আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা এবং এই কমিশনের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের জন্য নিয়োগ যাচ্ছেন। আমরা এই আলোচনাটা অব্যাহত রেখে এমন চূড়ান্ত অবস্থায় পৌঁছতে চাই যখন তিনি ফিরে আসবেন, যাতে করে তার কাছে আমরা সুপারিশগুলো নিয়ে আলোচনা করতে পারি তার সঙ্গে, এবং যদি আমরা সকলে একমত হতে পারি বা কমিশন যখন এই মতামতগুলোর ক্ষেত্রে সুনির্দিষ্ট সুপারিশ করার মতো অবস্থায় উপনীত হবে, সে সময় যেন আমরা কমিশনের প্রধান এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুপারিশগুলো উপস্থাপন করতে পারি। তো আলোচনার ক্ষেত্রে এখন এই পর্যায়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করবেন
আমরা অনিশ্চিত যোগাযোগ রাখব এবং আমরা আশা করছি অক্টোবরের শুরুর দিকেই আমরা আবার বসে খুব দ্রুততার সঙ্গে কিছু সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করে সরকারকে দিতে পারব। সবাইকে ধন্যবাদ। ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত কমিশনের বৈঠক শেষে কথা বলছিলেন অধ্যাপক আলী রিয়াজ। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ করেছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। জেরা শেষে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জেরা করা হয়। গত 3 আগস্ট শুরু হয় সবশেষ 9 সেপ্টেম্বর পর্যন্ত 17 কার্যদিবসে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, আহত, চিকিৎসক, সাংবাদিক, পুলিশ ও ম্যাজিস্ট্রেট সহ 46 জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। এদিন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য দেওয়ার শেষে তিনি বলেন, আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন সহ যারাই জুলাই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন তাদের বিচার করতে হবে। এই বিচার যেন দৃষ্টান্ত হয়ে থাকে। আব্দুল কাদের মোল্লা সাহেবের রায়ের ব্যাপারে তিনি উল্লেখ করেছেন যে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা তার ব্রোকেন ড্রিম এই বইয়ে উল্লেখ করেছেন তাকে যে মৃত্যুদণ্ড দেয়া হয় এবং এই ব্যাপারে যে সরাসরি হাসিনার হস্তক্ষেপ ছিল। নাহিদ ইসলাম আজকে সাক্ষী দিবেন। আমরা আশা করছি যে ওনার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে আমাদের যে সাধারণ সাক্ষী তাদের সাক্ষ্য গ্রহণ আমরা হয়তো অন্য কোনো সাক্ষী আমরা প্রডিউস করব না। এরপরে আমাদের তদন্তকারী কর্মকর্তা যিনি তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলাটা ক্লোজিংয়ের দিকে যাবে বলে আমরা আশা করছি। ওনার বিরুদ্ধে তৎকালীন সময়ে মামলা হয়েছে, উনি হাজত খেটেছেন, সেই সব কারণে বিদ্বেষ প্রণোদিত হইয়া এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার সরকারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে এই মামলায় উনি সাক্ষ্য দিয়েছেন। উনি সঠিক কথা বলেন নাই। কিভাবে ডিজিএফআই আমাদেরকে চাপ প্রদান করেছে, পুলিশের ভূমিকা, ছাত্রলীগের ভূমিকা, অন্যান্য বাহিনীর ভূমিকা, আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য, তাদের ভূমিকা, এই বিষয়গুলো এসেছে, যেটা আমরা অভিজ্ঞতা লাভ করেছি আন্দোলনের সময়। সেই ঘটনাগুলোই আমি বলেছি এবং আজকে আমরা মূলত 18 এবং 19 জুলাই পর্যন্ত কমপ্লিট শাটডাউনের সেই সময়ের ঘটনাবলীগুলোটা ব্যাখ্যা করে আজকে জবানবন্দি আজকের মতো শেষ হয়েছে। ঋণের নামে 363 কোটি টাকা আত্মসাৎ এবং রেল খাতে প্রায় 600 কোটি টাকা লোকসানের ঘটনায় একাধিক মামলা করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। বুধবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি বলেন, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম সহ 43 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়াও ডেমো ট্রেন কেলেঙ্কারিতে সাবেক মহাপরিচালক তৌহিদুল আনোয়ার সহ 7 জন এবং মিটার গেজ ইঞ্জিন ক্রয়ে অনিয়মে জড়িত 3 সাবেক রেল কর্মকর্তার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে 16 কোটি টাকার সম্পদ গোপন এবং 12 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ বিমানের পরিচালক মমিনুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা হয়েছে বলেও জানানো হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গুলশান শাখার গ্রাহক নাবা এগ্রো ট্রেড ইন্টারন্যাশনাল নামক নাম সর্বস্ব প্রতিষ্ঠানের অনুকূলে 670 কোটি টাকা বিনিয়োগ সুবিধা মঞ্জুর এবং মঞ্জুরকৃত 670 কোটি টাকার মধ্যে 363 কোটি টাকা বিতরণপূর্বক আত্মসাৎ জনাব মোহাম্মদ সাইফুল আলম, এস আলম, পিতা মুজাহারুল ইসলাম, এমডি এস আলম অ্যান্ড কোম্পানি, মোহাম্মদ আমিনুল ইসলাম, এমডি নাবিল গ্রুপ সহ সকল মোট 43 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। চলতি অর্থবছরে প্রথম 2 মাসে এডিপি বাস্তবায়ন 2.5% কম হয়েছে। একনেক সভা শেষে কথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজকের সভায় 8,333 টাকার 13টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। আজকের বৈঠকে অনুমোদন দেওয়া হয় 13টি প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়ন 4,437 কোটি 82 লাখ টাকা, প্রকল্প ঋণ 1,225 কোটি 36 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 2,670 কোটি 9 লাখ টাকা। ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, বিগত সময়ে বেশ
কয়েকটি বড় প্রকল্পে ঋণ ও জোড়াতালির মাধ্যমে কাজ করা হয়েছে, আর এ কারণেই প্রকল্পগুলোর করুণ দশা। এডিবি বাস্তবায়ন ও প্রকল্পে ধীর গতি সহ একনেক নিয়ে সভায় প্রধান উপদেষ্টা অসন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। আমাদের প্রকল্পে তৈরির ক্ষেত্রে অনেক দুর্বলতা আছে বলেই আমাদের সমস্যা হয়। প্রধান উপদেষ্টা আজকে বলেছেন যে এই পুরো একনেক সভা করে তো মন ভালো করে যেতে পারলাম না। তার কারণ হলো সবগুলোই হলো আগের প্রকল্প, এগুলাকে কী করে সংশোধন করা হলো, জোড়াতালি দেওয়া হলো। আমরা সবগুলাতেই কিছু কিছু শর্ত আরোপ করেছি, কিন্তু তারপরও তো এগুলো জোড়াতালি হলো। হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস চাপায় মা ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়াও নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে বাস চালকের। আহত হয়েছেন বাসে থাকা 20 জন যাত্রী। বুধবার সকাল 11:30টার দিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের দিনারপুর কলেজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় অসুস্থ আত্মীয়কে দেখতে সৈয়দ আলী পরিবার সহ নবীগঞ্জ উপজেলার সোনারু গ্রামে যাচ্ছিলেন। যাত্রাপথে সিএনজি থেকে নেমে মহাসড়ক পারাপারের সময় সিলেটগামী একটি দ্রুত গতির বাস তার স্ত্রী শামীমা আক্তার ও ছেলে তৌকির আহমেদকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এদিকে দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাওতলা এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে বাস চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় বাসে থাকা 20 জন যাত্রী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাককে বেপরোয়া গতিতে একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় বাস চালক সহ গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বাস চালক বেলায়েতকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাঙামাটির সাজেককে যাওয়ার পথে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 12 জন। খবর পেয়ে স্থানীয় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উদ্ধার তৎপরতা চালান। পরে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর 1টার দিকে সাজেক হাউসপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহত সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানায় পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সাজেক ভ্যালির খাড়াই পথে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় পর্যটকবাহী একটি জিপ গাড়ি। এ সময় প্রায় 150 ফুট নিচে খাদে পড়ে এক শিক্ষার্থী নিহত হন। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে ভর্তি করে। কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। সড়ক দুর্ঘটনার সবশেষ খবর জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। দুর্ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীরা কি বলছেন এবং আহতদের অবস্থা এখন কি অবস্থায় আছে জানাবেন। পুতুল, যেমনটা আপনি বলছিলেন যে আজ মূলত সকাল 10:30 নাগাদ যে খাগড়াছড়ির থেকে সাজেকগামী যে একটি স্টেশন রয়েছে বাগাইহাট সেনাজোন, সেখান থেকে মূলত গাড়ির বহর এসকর্ট নিয়ে আসলে তারা যাচ্ছিলেন এবং 1:30 নাগাদ মূলত যে খাগড়াছড়ির সাজেকের যে মূলত উপত্যকাটি রয়েছে তার নিচেই যে হাউসপাড়া এলাকা, সেই এলাকায় উঠতে গিয়ে মূলত নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে যায়। এরপরে সেই হতাহতের ঘটনাটি ঘটে। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি সেখানকার যে প্রশাসনে রয়েছে, বিশেষ করে বাগাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানিয়েছেন যে নিহতের যে পরিচয় তিনি বলছিলেন সেটি হচ্ছে রুবিনা আক্তার পিঙ্কি, যিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান অনার্স 4র্থ বর্ষের শিক্ষার্থী। তিনি আসলে প্রাণ হারিয়েছেন এবং একই ঘটনায় আরো 12 জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন। আহতদের আসলে সেখানে যে পুলিশ এবং সেনাবাহিনী রয়েছেন, স্থানীয়দের সহায়তায় তারা উদ্ধার করে কাছের যে হসপিটাল, বিশেষ করে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খাগড়াছড়ি সদর জেনারেল হাসপাতাল, সেখানে আসলে হতাহতদের পাঠিয়েছেন।
একটুখানি বলে রাখি যে সেখানকার যে উপত্যকা সেটি আসলে প্রায় 5 কিলোমিটার দীর্ঘ একটি খাড়াই পাহাড়ি এলাকা। সেখানে উঠতে যেমন নিয়ন্ত্রণ হারানোর ঘটনা প্রায় সময় ঘটে। আমরা আজকে যেটি জানতে পেরেছি সেখানে খুলনা বিশ্ববিদ্যালয়ের মূলত 39 জন শিক্ষার্থী এবং 3 জন শিক্ষক একাধিক যানবাহনে করে তারা যাচ্ছিলেন। সকাল 10:30টা থেকে যে যানবাহনের এসকর্টটি ছেড়ে গিয়েছিল এবং 1:30টা নাগাদ তারা আসলে একটি গাড়ি মূলত জিপ গাড়ি সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সেই হাউসপাড়া এলাকায় খাদে পড়ে যায়, অন্তত 150 ফিট গভীরতায় পড়ে যায়। আমরা সেখানকার যে সাজেকের পুলিশ যে ওসি রয়েছেন তিনি কালান সরকার তিনি যেটি জানিয়েছেন হতাহতদের উদ্ধার করে মূলত তারা হাসপাতালগুলোতে পাঠিয়েছেন। তবে এই যে ফিটনেসবিহীন যানবাহন এবং অদক্ষ চালকদের লাইসেন্সবিহীন যে চালক রয়েছেন তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয়ভাবে এবং পর্যটকদের পক্ষ থেকে দাবি উঠেছে। প্রায় সময় এই ধরনের ঘটনা ঘটছে। রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। পুতুল। সড়ক দুর্ঘটনার খবর জানাতে রাঙামাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। চট্টগ্রামে একটি মার্কেটে গোডাউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 10 শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের সবার অবস্থায় আশঙ্কাজনক। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শ্রমিকরা জানান, ভোরে চন্দনাইশ থানার বৈলতলী ইউনুস মার্কেটে একটি গোডাউনে গ্যাসের সিলিন্ডার আনলোড করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, আগুন ধরে যায়। এতে দগ্ধ হন অন্তত 10 জন শ্রমিক। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এদিকে শ্রমিকদের সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আজকে সকালের দিকে প্রায় 7টার দিকে চট্টগ্রামের চন্দনাইশতে ওখানে প্রায় যে একটা দোকান ছিল ওখানে গ্যাসের বিস্ফোরণ ঘটে, অক্সিজেন সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার। ওখানে প্রায় 10 জন, আমাদের হিসাব অনুযায়ী প্রায় 10 জন আহত হয়। 10 জন আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে প্রায় প্রত্যেকটা রোগী কিন্তু মুমূর্ষু অবস্থা। বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে শুরু হয়েছে যুদ্ধকালীন যৌথ মহড়া অপারেশন প্যাসিফিক এঞ্জেল। 7 দিনের এই মহড়া চলছে জহুরুল হক বিমান ঘাঁটিতে। মহড়ায় অংশ নিয়েছে 2 দেশের 240 জন সদস্য। আকাশ ও স্থলে যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন ধরনের মহড়া ও কৌশল অনুশীলন করেন 2 দেশের সৈনিকরা। রয়েছে আহত রোগী পরিবহন, এক বিমান থেকে অন্য বিমানে স্থানান্তর, জরুরি চিকিৎসা প্রদান, যুদ্ধে অনুসন্ধান ও উদ্ধার, উড্ডয়নের সময় সমন্বয়ে রক্ষা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরির প্রশিক্ষণ। এছাড়া যুদ্ধের সময় কমব্যাট ট্র্যাকিং ও সার্ভাইভাল এক্সারসাইজও অন্তর্ভুক্ত করা হয়। এই মহড়া ভবিষ্যৎ যৌথ অপারেশন পরিচালনায় গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এই অনুশীলনের মাধ্যমে বাহিনীগুলোর যে সংকটকালীন সময় যদি আসে কখনো এবং দুর্যোগপূর্ণ সময়ে যৌথভাবে কাজ করার সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। We have been conducting subject matter expert exchange with different offices, and we are very glad to be learning from our team and learning with each other and to support our communities and our partners in the region. শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে চাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণের সময় আরও একদিন বাড়িয়েছে কমিশন। দুপুরে এক জরুরি বৈঠকে শেষে এ সিদ্ধান্ত জানায় প্রধান নির্বাচন কমিশনার ডক্টর মনির উদ্দিন। এ সময় বৃহস্পতিবার বিকেল 5টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সময় বাড়ানোর কথাও জানান তিনি। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, আর বিতরণ কার্যক্রম গতকালই শেষ হয়েছে। তবে কমিশন জানায় বেশ কয়েকজন শিক্ষার্থী সময় বৃদ্ধির আবেদন করেছেন। গেল 30 ও 31 আগস্টের সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত আছেন। এই সব কিছু বিবেচনায় এ সময় বৃদ্ধি করা হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন। এর আগে আজ সকালে কমিশন কার্যালয়ে গিয়ে সময় বৃদ্ধির আবেদন করে ছাত্রদলের একটি প্রতিনিধি দল। এদিকে সকাল থেকে শিক্ষার্থীরা মনোনয়ন জমা দিতে ভিড় করেন কমিশন কার্যালয়ে। 4 জন শিক্ষার্থী আমাদের দরখাস্ত করেছিল আজকেও একটি সংগঠন থেকে এবং আমাদের একটা শিক্ষার্থীদের মধ্য থেকে একটা আবেদন করা হয়েছে। সেই আবেদনগুলোকে আমরা বিবেচনা করে আজকের দিন বিকেল 5টা পর্যন্ত আমরা মনোনয়নপত্র বিতরণের সময় বর্ধিত করলাম এবং আগামী দিন বিকেল 5টা পর্যন্ত আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার আজকে যে শেষ দিন ছিল সেটি বৃদ্ধি করলাম। রাকসুর জমজমাট প্রচার প্রচারণার মধ্যেই ফের প্রাতিষ্ঠানিক সুবিধার
দাবিতে কর্মবিরতি ঘোষণা দিয়েছেন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। এতে নির্বাচনী পরিবেশ ব্যাহত হওয়ার শঙ্কা করছেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা বলছেন 18 সেপ্টেম্বরের মধ্যে দাবি মেনে না হলে 21 সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পালন করবেন তারা। এদিকে সকাল থেকে ক্যাম্পাস জুড়ে চলছে প্রার্থীদের জোর প্রচারণা, দিচ্ছে নানা ধরনের প্রতিশ্রুতি। প্রচারণায় বড় রাজনৈতিক ছাত্র সংগঠনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগও তুলছেন কিছু কিছু প্রার্থী। তবে যোগ্য প্রতিনিধি নির্বাচনে মনোযোগী সাধারণ শিক্ষার্থীরা। এখনও প্রচারণার বাকি আরও 6 দিন। আগামী 25 সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ। গহীন পাহাড়ের আস্তানায় অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফে মানব পাচার চক্রের 12 সদস্যকে আটক করেছে বিজিবি। এ সময় মালয়েশিয়া প্রবাসী একজনের বাড়ি থেকে উদ্ধার করা হয় এক নারীসহ 10 রোহিঙ্গাকে। বিজিবি জানায়, মালয়েশিয়া যাওয়ার আশায় পাচারকারীর চক্রের কবলে পড়াদের একটি অংশকে মিয়ানমারে নিয়ে আটকে রাখা হয়। সেখান থেকে বাছাই করা কয়েকজনকে নেওয়া হয় মালয়েশিয়ায়। যারা মালয়েশিয়া পৌঁছাতে সক্ষম হয় তাদের মাধ্যমে সংগ্রহ করা হয় আরও কয়েকজনকে। দীর্ঘ অনুসন্ধানের পর এ ধরনের একটি বড় আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের খোঁজ পায় বিজিবি। গেল কয়েক মাসে বিজিবির হাতে আটক হয় 48 মানব পাচারকারী। বাই তো মগ আসছিল মেলেজিয়া মগই হতে মলগরিয়রে বুড়া ময়লগ আসছিল ইবেলে কন্ট্রাক্টরিয়রে মানে গাড়িলে কন্ট্রাক্টরি দিয়ে গাড়ি তুললে আনারা গাড়ি আনি বাদ আনারা এত্তর হুয়াক গায়ে গড় কান্দা হাজি গড়ি হানমর গলি ওরে গন্ডার দন হবই আনারা দায়ের দড়ি ফেলাই। মালয়েশিয়া থেকে মূলত এই মানব পাচারের চক্রগুলো পরিচালনা করছে এবং আমরা সুস্পষ্ট তথ্য উপাত্ত এবং আলামত এবং তদন্ত সাপেক্ষেই আমরা বেশ প্রায় 10-12টি বিশেষ অভিযান পরিচালনা করি এবং আমরা প্রায় 10 জন ভুক্তভোগীকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। দেশে বাইরের খবর। 2 দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাতে লন্ডনে পৌঁছান তারা। বিমানবন্দরে তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার সহ শীর্ষ কর্মকর্তারা। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাজ্যে ট্রাম্পের দ্বিতীয় রাষ্ট্রীয় সফর এটি। সফরে 2 দেশ অনেকগুলো বিনিয়োগ চুক্তি সই করবে। মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো যুক্তরাজ্যে 31 বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে। এর মধ্যে 22 বিলিয়ন বিনিয়োগ করবে টেক জায়ান্ট মাইক্রোসফট। বিনিয়োগ চুক্তির পাশাপাশি বন্ধু রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ট্রাম্প। স্থানীয় সময় বুধবার উইন্ডসর ক্যাসেলে ট্রাম্পকে স্বাগত জানাবেন রাজা চার্লস। সেখানে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সহ নৈশভোজে অংশ নেবেন ট্রাম্প। যুক্তরাজ্যের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফরকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। দেশটির রাজভবন উইন্ডসর ক্যাসেল ঘিরে প্রতিবাদ করছে লেড বাই ডঙ্কিস নামের একটি সংগঠনের কর্মীরা। স্থানীয় সময় মঙ্গলবার কয়েক মিনিট ধরে উইন্ডসর ক্যাসেলের দেয়ালে ডোনাল্ড ট্রাম্প এবং জেফ্রি এপস্টেইনের ছবি প্রদর্শন করে প্রতিবাদ জানায় তারা। ভিডিওটিতে ট্রাম্পের মাগশট, এপস্টেইনের প্রতিকৃতি ও তাদের একসঙ্গে নাচার দৃশ্য দেখা যায়। এ ঘটনায় ক্ষতিকর বার্তা প্রচারের অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিক্ষোভ সত্ত্বেও বুধবার রাতে উইন্ডসর ক্যাসেলে থাকবেন ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক আলোচনা শেষে যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। শুভেচ্ছা বার্তায় নয়াদিল্লি মস্কোর সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ক্রেমলিনের ওয়েবসাইটে এক বার্তায় পুতিন বলেন, ইতিমধ্যেই ভারতের সঙ্গে সুসম্পর্ক রয়েছে রাশিয়ার। সামনের দিনগুলোতে তা আরও ইতিবাচক পথে এগিয়ে যাবে বলে জানান তিনি। পুতিন ছাড়াও মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আন্তনি আলবানিজ, ইসরায়েলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। অনেকে আবার ভিডিও বার্তায় জন্মদিনের শুভেচ্ছা জানান তাকে।
মিয়ানমারে ডিসেম্বরের সাধারণ নির্বাচনে 121টি আসনে ভোট গ্রহণ হবে না বলে ঘোষণা করেছে জান্তা সরকারের নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে কাচিন রাজ্যের 4টি, কারেনি রাজ্যের 3টি, চীন রাজ্যের 4টি, সাংঘাই অঞ্চলের 10টি, মগওয়ে 5টি, মান্দালের 3টি, রাখাইনের 10টি এবং শান রাজ্যের 17টি টাউনশিপ। কমিশনের দাবি, এসব এলাকায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের মতো পরিবেশ নেই। এলাকাগুলো মূলত নিয়ন্ত্রণ করছে বিভিন্ন জাতিগত ও সশস্ত্র গোষ্ঠী, পিপলস ডিফেন্স ফোর্স ও তাদের মিত্ররা। যদিও এই তালিকায় নেই আমেরিকান আর্মি নিয়ন্ত্রিত দক্ষিণ রাখাইনের থান্দওয়ে, তাউনগুপ, আন জেলা ও গাওয়া টাউনশিপ। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্কের সন্দেহভাজন হত্যাকারীর বিচার শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে কারাগার থেকে ভিডিও কলে আদালতের প্রথম শুনানিতে যোগ দেন হামলাকারী টেইলর রবিনসন। এদিকে আদালতে রবিনসনের বিরুদ্ধে তথ্য প্রমাণ পেশ করেন ইউটাই অঙ্গরাজ্যের প্রসিকিউটররা। আদালতে পেশ করা নথিতে দেখা যায়, নিজের বন্ধুর কাছে চার্লি কার্ক হত্যার কথা স্বীকার করেছেন। এছাড়া চার্লিকে হত্যা করতে ব্যবহৃত বন্দুকের ট্রিগারে পাওয়া যায় তার ডিএনএ। ইউটাও কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেফ্রি গ্রে এক সংবাদ সম্মেলনে বলেন, রবিনসনের বিরুদ্ধে পরিকল্পিত হত্যা, প্রমাণ গোপন ও সাক্ষীকে প্রভাবিত করার চেষ্টা সহ 7টি অভিযোগ গঠন করা হয়েছে। এ সময় টেইলরের মৃত্যুদণ্ডেরও দাবি করেন তিনি। 215তম স্বাধীনতা দিবস উদযাপন করল মেক্সিকো। এ সময় মেক্সিকো শহরের আয়োজন করা হয় প্যারেডের। দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া সেনবেম উপস্থিত হন সেখানে। মেক্সিকোর ইতিহাসে এই প্রথম নারী প্রেসিডেন্ট ক্ষমতায় থাকাকালীন স্বাধীনতা দিবস উপলক্ষে এত বড় আয়োজন করল দেশটি। ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে মেঘ নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার যোগদান নিয়ে ব্রিফ করছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সহযোগিতার ক্ষেত্রকে বিস্তৃত ও সুদৃঢ় করবে বলে আমরা আশা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি খুব বেশি প্রশ্ন আমি নিতে পারবো না, কিন্তু কাজেই আপনারা আচ্ছা, একটি অতিরিক্ত বিষয় যেটা আপনাদেরকে উল্লেখ করা প্রয়োজন সেটা হলো যে আমাদের প্রতিনিধি দলে এবার 4জন রাজনীতিবিদ যাচ্ছেন। এটা করা হয়েছে কারণ যেহেতু আমরা একটা পর্যায়ের দিকে যাচ্ছি যেখানে রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনা ভার হস্তান্তর করা হবে, কাজে সেই হিসাবে তাদেরকে আমরা এই প্রতিনিধি দলে অংশভুক্ত করছি। অনেকগুলো প্রশ্ন তো একবারে হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা কথা হলো যে আপনারা কিন্তু শুধুমাত্র এই অধিবেশন সংক্রান্ত প্রশ্ন করবেন, এর বাইরে কিছু করবেন না দয়া করে। ফরেন সার্ভিস একাডেমিতে এতক্ষণ ছিলাম আমরা। ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনের মেঘ ভাঙা বৃষ্টিতে সৃষ্টি আকস্মিক বন্যায় অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অনেকে, বিষয়টি নিশ্চিত করেছেন এনডিটিভি। মঙ্গলবার ভোরে হঠাৎ দেরাদুন শহরে মেঘের বিস্ফোরণ ঘটে। এতে শুরু হয় অতিরিক্ত বৃষ্টি। পানির তোড়ে ভেসে যায় পুরো শহর। কাদামাটি মিশ্রিত পানি ঢুকে পড়ে লোকালয়ে। তীব্র পানির স্রোতে নাজেহাল অবস্থা হয়ে যায় বাড়িঘর ও রাস্তাঘাটের। তলিয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি মন্দির। ভেঙে যায় কয়েকটি ব্রিজ। এতে শহরের যোগাযোগ ব্যাহত হয়। বৃহস্পতিবার মেঘ বিস্ফোরণের ঘটনা আরও ঘটতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুককে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।